মেহের অপ্রস্তুত হলো, আমতা আমতা করে বলল। না মানে এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল আলভি। কোমল কণ্ঠে বলল, এই কয়দিন কাজে একটু ব্যস্ত ছিলাম যে কারণে বাইরে তেমন বেরোতে পারিনি। আর আপনিও আমাকে দেখেননি। ও বাইকে ঘুরবেন? এখন হ্যাঁ, চলুন না, নীরব শহরটা ব্যস্ত হওয়ার আগেই আমরা একটু ঘুরে আসি। শান্ত শহরের নীরবতা উপভোগ করি। মেহের দ্বিরুক্তি করল না। ভোরের এই ক্ষণে তার শহর ঘোরা তেমন কখনো হয়নি, তাও এই সুযোগে শহরটা ঘোরা হবে। মেহের ওষ্ঠে হাসির রেখা ফুটিয়ে তুলল, মাথা ঝাঁকিয়ে বলল, চলুন। বেলা গড়িয়েছে কিছুটা। আকাশের সূর্যটা আরও উজ্জ্বল রূপে ধরা দিয়েছে প্রকৃতিতে। আজ শুক্রবার, ছুটির দিন হওয়ায় খানবাড়ির সবাই বাড়িতেই রয়েছে। ত্রয়ীর কলেজ না থাকায় ফাহমিদা বেগম এবং নুরিকে সাহায্য করার জন্য এসে ঢুকলো রান্নাঘরে। ফাহমিদা বেগমের দিকে তাকিয়ে শুধালো, আন্টি কি কি কাজ বাকি আছে আমাকে বলুন, আমি করে দিচ্ছি। ফাহমিদা বেগম থমথমে কণ্ঠে জবাব দিলেন, তোমাকে কিছু করতে হবে না, তুমি বরং গিয়ে বিশ্রাম নাও। রিমার সাথে ত্রয়ীর ঝামেলা লেগেছিল যেদিন, সেদিন থেকেই ফাহমিদা বেগম কেমন যেন বদলে গিয়েছেন। আগে ত্রয়ীর সাথে মিষ্টি এবং কোমল স্বরে কথা বললেও এখন বলেন ভারী স্বরে। ত্রয়ী বুঝতে পারে সব, তবে বলতে পারে না কিছুই। এত কিছুর পরেও যে তাকে এই গৃহ থেকে বিতাড়িত করা হয়নি তাই অনেক। এখানে অবশ্য ফাহমিদা বেগমেরও দোষ নেই। সবাই তার নিজের নিজের সন্তানকে অধিক ভালোবাসবে, তার দোষ দুটিকে ঠুনকোভাবে নেবে, এটাই কাম্য। তার মা হলেও হয়তো তার সকল দোষ ত্রুটির ক্ষেত্রে এমনটাই করতেন, কিন্তু তার মা নেই, সাথে বাবাও নেই, কেউ নেই তার। তাই তো আজ এভাবে অন্যের বাড়ির আশ্রিতা হয়ে বেঁচে থাকতে হচ্ছে। তপ্ত নিঃশ্বাস ফেলল মেয়েটা, এগিয়ে গেল নুরির দিকে। নুরি আলু কাটছিল। ত্রয়ী হাত বাড়িয়ে নুরির হাত থেকে ছুরিটা নিল, অতঃপর আলুগুলো নিজের দিকে নিতে নিতে বলল, তুমি অন্য কাজে যাও, আমি কাটাকাটি সব করে দিচ্ছি। আর কোনো কাম নাই আপা, এই কাটাকাটি বাকি আছে শুধু। এইটা আমিই করতে পারুম। আপনি বরং আম্মার কথা মতো গিয়া বিশ্রাম করেন। ত্রয়ী মিষ্টি হেসে বলল, তাহলে তুমি গিয়ে বিশ্রাম করো, কাটাকাটির কাজটা আমি করে দিচ্ছি। না না আপা, আপনি করবেন কেন, আমিই করছি। নুরি ত্রয়ীর হাতের ছুরিটা ধরল। এর মধ্যে পর্ণাও দৌড়ে এলো রান্নাঘরে। জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, ত্রয়ী আপু এখানে, আর আমি তোমাকে পুরো বাড়িতে খুঁজছি। ত্রয়ী ছুরিটা ছেড়ে দিল, ভ্রু কুঁচকে শুধালো, কেন খুঁজছিলে আমাকে? পর্ণার চোখ মুখ চকচকে হয়ে উঠল। উৎফুল্ল হয়ে সে বলল, তোমাকে নাকি শীর্ষ ভাইয়া তার মোবাইলটা দিয়ে দিয়েছে। চলো না, ওই মোবাইল দিয়ে আমরা কয়েকটা ছবি তুলি। ভাইয়ের মোবাইলে ছবি খুব সুন্দর আসে। কিন্তু আমি তো এখানে। এইটুকু বলতেই ফাহমিদা বেগম বলে উঠলেন, তোমাকে এখানে কিছু করতে হবে না, তুমি গিয়ে ওর ছবি তুলে দাও। ত্রয়ীর ইচ্ছে না থাকা সত্ত্বেও পর্ণার সাথে এলো। বলা তো যায় না, এখানে যদি পর্ণাকে সে কাজের জন্য না করে দিত তাহলেও তারই দোষ ধরা পড়ত। পর্ণা ত্রয়ীকে নিয়ে এলো বাড়ির সামনের বাগানে, একটি ফুল গাছের পাশে দাঁড় করিয়ে বলল, দাঁড়াও, আগে তোমার একটা ছবি তুলি। শিষ্য দাঁড়িয়েছিল তার কক্ষের সাথে লাগোয়া বারান্দায়। সেখান থেকেই ত্রয়ী এবং পর্ণাকে খেয়াল করে নিচে নেমে এলো। গম্ভীর কণ্ঠে শুধালো, তোরা কি করছিস এখানে? শিষ্যের কণ্ঠস্বর কানে পৌঁছাতেই তার দিকে ফিরে তাকালো পর্ণা এবং ত্রয়ী। পর্ণা দৌড়ে এলো ভাইয়ের নিকট, তার হাতে মোবাইলটা গুজে দিয়ে বলল, তুমি ত্রয়ী আপুর কয়েকটা ছবি তুলে দাও তো, আমি এখনই আসছি। কথাটা বলে আর কারও কোনো মতামতের অপেক্ষা করল না পর্ণা, ছুট লাগালো গৃহের দিকে। শিষ্য তাকালো ত্রয়ীর পানে। মেয়েটা আজ একটি শুভ্র রঙা জামা পরেছে, আর সে যে ফুল গাছটির নিকটে দাঁড়িয়ে রয়েছে সেখানেও কিছু শুভ্র রঙা ফুলই ফুটেছে। শিষ্যের নিকট এই মুহূর্তে ত্রয়ীকে একটি সুন্দর পুষ্পন্যায় মনে হচ্ছে। শুভ্র রঙা জামায় এই প্রকৃতির বুকে মেয়েটিকে কি স্নিগ্ধই না লাগছে। শিষ্যের দৃষ্টিতে মুগ্ধতা হানা দিল। হৃদস্পন্দন গাঢ় হলো পূর্বের তুলনায়। বিড়বিড়িয়ে সে আওড়ালো,
দিগন্ত বিস্তৃত সতেজ প্রকৃতির বুকে একটি সুন্দর সুস্নিগ্ধ পুষ্প তুমি। শিষ্যের অবস্থান দূরে হওয়ায় বাক্যটি ত্রয়ীর কান অব্দি পৌঁছালো না, তবে তাকে ঠোঁট নাড়াতে দেখল ঠিকই। ত্রয়ী ভ্রু কুচকে শুধালো, কিছু বললেন? শিষ্য মন্ত্রমুগ্ধের ন্যায় হেঁটে গিয়ে দাঁড়ালো ত্রয়ীর নিকটে। ভাবল এই সময়, আজ এই সময়েই মেয়েটিকে তার মনের কথা জানিয়ে দেওয়া উচিত। শিষ্যের হৃদয় আন্দোলিত হলো, কেমন ভীত ভীত লাগলো নিজেকে। কাউকে প্রেম প্রস্তাব দিতে গিয়েও যে ভীতি অনুভব হয় তা জানা ছিল না তার। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো শিষ্য। অতঃপর থেমে থেমে বলল, আমি তোকে। এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল ত্রয়ী। শিষ্যের ভারী নিঃশ্বাস, ঘোলাটে দৃষ্টি, চোখে মুখে হানা দেওয়া দুর্বলতা কোনোটাই দৃষ্টি এড়ালো না মেয়েটার। চোখ বড় বড় করলো সে, কণ্ঠে বিস্ময় নিয়ে শুধালো, আপনি কি অসুস্থ শিষ্য ভাই? না, কেন? ত্রয়ী যেন এবারে একটু উত্তেজিত হয়ে উঠল, অস্থির হয়ে শুধালো, তাহলে আপনার চোখ মুখের অবস্থা এমন কেন? মনে হচ্ছে যেন দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যতে ভুগছেন। শিষ্য হতভম্ব হয়ে গেল। তার অনুভূতির 12টা তো বাজিয়ে দিলই, সাথে তাকে কোষ্ঠকাঠিন্য রোগীও বানিয়ে দিল। পৃথিবীতে আরও কত রোগ ছিল, সব বাদ দিয়ে মেয়েটার তাকে এটাই বলতে হলো। বেচারা ছিটকে দূরে সরে গেল, নাক মুখ কুচকে বলল, ছি, শেষ পর্যন্ত কিনা কোষ্ঠকাঠিন্য রোগী। ত্রয়ী মুখাবয়বে নিরীহ ভাবভঙ্গি ফুটিয়ে তুলল, পলক ঝাপটে বলল, কোষ্ঠকাঠিন্য রোগী নয়, তবে চোখ মুখের অবস্থা দেখে অমনই মনে হচ্ছিল। শিষ্যের হতবাকতা বাড়ল। একটু আগে তো সে ত্রয়ীকে প্রেমের প্রস্তাব দিতে গিয়েছিল, অর্থাৎ তার মুখাবয়বে একটি প্রেমময় স্নিগ্ধ অভিব্যক্তি ফুটে ওঠার কথা। তা না, ফুটে উঠেছে কোষ্ঠকাঠিন্যের অভিব্যক্তি। নাকি তার ওই প্রেমময় স্নিগ্ধ অভিব্যক্তিকেই ত্রয়ীর মনে হয়েছে কোষ্ঠকাঠিন্য। চোখ মুখ শক্ত হয়ে উঠল শীর্ষের, দাঁতে দাঁত পিষে বলল, আমার সামনে থেকে দূর হ বাড়ির বস্তা। কেন? যা বলেছি তাই কর। ধমকে উঠল শিষ্য। ত্রয়ী অবাক হইল, মাত্রই তো লোকটা ঠিক ছিল, এর মধ্যে আবার রেগে গেল কেন? সে কোষ্ঠকাঠিন্যের কথা বলেছে বলে কি রেগে গেছে? কিন্তু সে তো শিষ্যকে সরাসরি কোষ্ঠকাঠিন্য রোগী বলেনি, বলেছে অমন লাগছে। এই লোকের মতিগতি বোঝা দেয়, এই ভালো তো এই খারাপ। ত্রয়ীর মুখশ্রী থমথমে আকার ধারণ করল, তবে আর সে দাঁড়ালো না ওই স্থানে। শীর্ষের দিকে এক পলক তাকিয়ে দ্রুত পা চালালো গৃহের দিকে। ঘড়ির কাঁটায় সকাল 9:30। ত্রয়ী কেবলই কলেজে এসে পৌঁছালো। গাড়ি থেকে নামতেই দেখা পেল কায়সারের। কলেজের গেটের সামনেই একটা বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে, সাথে তার কয়েকজন তরুণও রয়েছে। তাদের সাথে কী নিয়ে যেন আলোচনা করছে আর হাসাহাসি করছে। লোকটাকে দেখেই বিরক্তিতে কপাল কুঁচকে এলো ত্রয়ীর। বাড়িতে আছে শিষ্য আর বাইরে আছে এই লোক, দুটোই ভয়ঙ্কর প্রাণী। প্রাণী জগতের শ্রেণীবিভাগে যদি মানুষের নিখুঁত শ্রেণীবিভাগ করা হতো, তবে এই লোক দুটো নির্ঘাত ধারাবাহিকভাবে গুন্ডা, ভয়ঙ্কর এবং অভদ্র শ্রেণীবিভাগের আওতায় পড়ত। আর এই কায়সার নামক লোকটা তো আরও এক ধাপ বাড়িয়ে গায়ে পড়া শ্রেণীবিভাগের আওতায়ও পড়ত। ইদানিং লোকটা একটু বেশিই গায়ে পড়ছে। ত্রয়ী কায়সারের মুখোমুখি হতে চাইল না। মুখোমুখি হলেই দেখা যাবে লোকটা যেচে এসে তার সাথে কথা শুরু করেছে। মেয়েটা মাথায় ওড়না দিয়ে ঘোমটার মতো দিল। কায়সারের পাশ কাটিয়ে ঢুকতে শুরু করলো কলেজের ভিতর, কিন্তু শেষ রক্ষা বোধ হয় আর হলো না। গেটের নিকট যেতেই কায়সার তাকে চিনে নিল, হাস্যোজ্জ্বল কণ্ঠে ডেকে উঠল, আরে ত্রয়ী যে, এতক্ষণে আসার সময় হলো তোমার? সে কখন থেকে তোমার আসার অপেক্ষা করছি আমি। ত্রয়ী মনে মনে বিরক্ত হলেও মুখে তা প্রকাশ করল না। ভদ্রতা বজায় রাখতে সে নরম কণ্ঠেই বলল, জি, কেন অপেক্ষা করছিলেন, কিছু বলবেন কি? আমার ছাতাটা কোথায়? ফেরত দেবে না? ছাতা? কায়সারের দেওয়া ছাতা তো ত্রয়ী রিক্সাওয়ালাকে দিয়ে দিয়েছে। সেই ছাতা এখন ফেরত দেবে কোথা থেকে? আর এই লোক যে ছাতা দিয়ে আবার তা ফেরত নিতেও চলে আসবে, সেই দিন তাড়াহুড়োতে তা একবারও মাথায় আসেনি ত্রয়ীর।
মাথায় আসলে নিশ্চয়ই সে ছাতাটা রিক্সা চালককে দিয়ে দিত না। এলোমেলো দৃষ্টি ফেলল মেয়েটা, আমতা আমতা করে বলল। আসলে ছাতাটা কণ্ঠে এইটুকু উচ্চারণ করতেই আগমন ঘটল শীর্ষের। থমথমে কণ্ঠে সে ত্রয়ীকে শুধালো। এখানে কি করছিস তুই? ত্রয়ী কোনো জবাব দেবে তার পূর্বেই কায়সার বলল। আমার সাথে কথা বলছে। শীর্ষ দাঁতে দাঁত চাপল, ত্রয়ীর দিকে দৃষ্টি দিয়ে বলল। ক্লাসে যা। ত্রয়ী যেন সুযোগ পেল। এমনিই রিক্সা চালককে ছাতা দিয়ে এখন সে বিপাকে। রিক্সা চালককে ছাতা দেওয়ার কথা জানতে পারলে কায়সার নিশ্চয়ই বিষয়টা ভালোভাবে নেবে না। হাজার হলেও লোকটা তাকে বিপদের সময় সাহায্য করেছে। সেই সাহায্যের বিনিময়ে তার হৃদয়ে ব্যথা দিতে দ্বিধাবোধ হলো ত্রয়ীর। শীর্ষের মাথায় মাথা নাড়িয়ে সম্মতি জানালো সে। এরপর চট জলদি ঢুকে গেল কলেজের ভিতর। ত্রয়ী চলে যেতেই শীর্ষ তাকালো কায়সারের দিকে, চোখ মুখ কুঁচকে বলল। তুই তো দেখছি কুত্তার চেয়েও বেলাজ, নির্লজ্জ। এতবার বারণ করা সত্ত্বেও আবার এসেছিস ত্রয়ীর সাথে কথা বলতে। কায়সার দাঁত বের করে হাসল, ওষ্ঠ বাঁকিয়ে জবাব দিল। তুই আর আমি এক নায়ের মাঝি তো, তাই। শীর্ষ থমথমে কণ্ঠে বলল। ত্রয়ীকে আমি ভালোবাসি, ও আমার কলিজা লাগে, তাই আমি আসি। তুই আসবি কেন? ত্রয়ী আমারও কলিজা লাগে, শুধু কলিজা না, ফুসফুস, যকৃত, কিডনি সব লাগে, তাই আমিও আসতে পারি। তুই কিন্তু এবার বেশি করছিস, বালপাকনা ডিশার লাইন। আরও বেশি করব, দেখ তুই কিভাবে আটকাস। কথাটা বলে থামল কায়সার। পরপর আবার তার সাথে থাকা তরুণদের ডেকে বলল। চল এখন আমরা, এটার সাথে এখানে কথা বাড়িয়ে আমাদের লাভ নেই, পার্টির কাজে যেতে হবে। কায়সার তার দলবল নিয়ে চলে গেল। কপালে ভাঁজ পড়ল শীর্ষের। এই কায়সারটা ইদানিং একটু বেশিই করছে। তাকে সাবধান করা হচ্ছে, মারা হচ্ছে, অথচ কোনোভাবেই তাকে দমানো যাচ্ছে না। না, এবার তাকে এমন কিছু করতে হবে যাতে শুধু কায়সার কেন, অন্য কোনো পুরুষও আর ত্রয়ীর দিকে অধিকার বসানোর সুযোগ না পায়। বলা তো যায় না, আজ কায়সার ত্রয়ীর দিকে নজর দিয়েছে, কাল অন্য কেউ দেবে। সুন্দরী মেয়ে নিয়ে এই এক জ্বালা। এই মেয়েকে এত সুন্দরী হতে কে বলেছে? একটু অসুন্দরও তো হতে পারত। বিকালের নরম আলোয় শিশু, নয়ন, রবি আর আলফি একত্র হয়েছে শিশুদের অফিসের নিকটেই একটা টঙের দোকানে। পড়াশোনা শেষে শিষ্যের ন্যায় আলফিও বাবার ব্যবসায় যোগদান করেছে। তাদের অফিস দুটি কাছাকাছি, মাত্র 5 মিনিটের পথ। তাই তো শিষ্য ডাকলেই আলফি যে কোনো সময় চলে আসতে পারে, যেমন এখন এসেছে। ইতিমধ্যে 4 জন 4 কাপ চা ও হাতে নিয়েছে। চা খেতে খেতে বিভিন্ন গল্পগুজবে মেতে উঠেছে নয়ন, রবি এবং আলফি। আর শিষ্য চুপচাপ কি যেন ভাবছে আর চায়ের কাপে চুমুক দিচ্ছে। আলফি ভ্রু কুচকালো, নিজেদের গল্পগুজবে বিরতি দিয়ে শুধালো। কি রে শিষ্য, তুই করে কথা বলছিস না কেন? শিষ্য থমথমে কণ্ঠে জবাব দিল। নিজের জ্বালায় বাঁচি না, আবার তোদের সাথে কি কথা বলবো? নয়ন কপালে ভাঁজ ফেলে বলল। কেন, আপনার আবার কি হয়েছে স্যার? আর বলিস না, কায়সারের বাচ্চাটা ত্রয়ীর পেছনে কুত্তার মতো পড়ে আছে। বালটার এত মারি, এত সাবধান করি, তারপরও ওর গায়ে লাগে না। শিষ্যের কথা শেষ না হতেই মুখ খুলল রবি। এক প্রকার হৈ হৈ করেই বলল। ক্রি, মানে তোর বাপের মামাতো ভাইয়ের ওই মেয়েটা না? মেয়েটা সুন্দর আছে কিন্তু। কায়সার। আলফি নিজের চা ফেলে রেখে তড়ি ঘড়ি করে মুখ চেপে ধরল রবির। শিষ্যত্রয়ীকে নিয়ে যে কি পরিমাণ আক্রমণাত্মক তা সেদিন সে ক্লাবেই টের পেয়েছে। আর এখন এই ছেলে কিনা শিষ্যের সামনেই বলছে ত্রয়ী সুন্দর। নিশ্চয়ই মরার শখ হয়েছে এর। শিষ্য এখন না একে মেরে এই টঙের দোকানেই লটকে দেয়। তবে আলফি মুখ চেপে ধরলেও রবি দমল না। সে নিজের মুখ থেকে আলফির হাতটা ছিটকে দূরে সরিয়ে দিল। রাগ দেখিয়ে বলল। কথার মাঝখানে মুখ চেপে ধরা কোন ধরনের স্বভাব আলফি? সর, দূরে সর। পরপর সে আবার তাকালো শেষের দিকে, পুনরায় বলল। হ্যাঁ, যা বলেছিলাম। কায়সার, কেন যে কোনো পুরুষের
ক্রয়ীর দিকে চোখ পড়াটা স্বাভাবিক। শিষ্যের অন্তর জ্বলে উঠল, তবে সে তা প্রকাশ করল না তৎক্ষণাৎ, বরং শীতল দৃষ্টিতে তাকালো রবির দিকে। শান্ত অথচ গম্ভীর কণ্ঠে শুধালো, তোরও কি ওর উপর চোখ পড়েছে? এখনো পড়েনি, তবে পড়তে কতক্ষণ, 2-4 দিন দেখলে পড়ে যাবে বোধ হয়। নয়ন এবং আলভি ঢোক গিলল। নয়ন একটু ঘেঁষে দাঁড়ালো আলভির দিকে, কণ্ঠ খাদে নামিয়ে বলল, এই শেষ, এবার রবি স্যারের জীবন, জৈবন, ভবিষ্যৎ কোনটা নিয়ে টানাটানি বাঁধে আল্লাহ জানেন। শিষ্য কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল রবির দিকে, অতঃপর গলা উঁচিয়ে বলল, নয়ন, আগামীকাল থেকে 1 সপ্তাহ রবির সব কাজ তো ওর নিজেরই, সাথে অফিসের আরও 4 জনের কাজ ওকে দিবি। কাজ করতে করতে রাত গড়িয়ে দিন চলে এলেও কাজ কমাবি না। কথাটা বলে আর এক মুহূর্তও দাঁড়ায় না শিষ্য। চায়ের কাপটা রেখে হন হন করে বেরিয়ে গেল দোকান থেকে। মাথার মধ্যে বিভিন্ন চিন্তা ঘুরপাক খাচ্ছে। ত্রয়ীকে যেভাবেই হোক তার করে নিতে হবে, এভাবে তো আর ফেলে রাখা যাবে না। রবি হতবাক হয়ে পড়ল শিষ্যের কর্মকাণ্ডে। সে আবার কি করলো যে শিষ্য তাকে এত বড় একটা শাস্তি দিল? নতুন নতুন চাকরি পেয়েছে সে, এই মুহূর্তে একজনের কাজ করতেই তো হিমশিম খেয়ে যেতে হয়, সেখানে 4 জনের কাজ কিভাবে করবে? রবি কণ্ঠ বাড়ালো, হড়বড় করে বলল, হঠাৎ চেতলি কেন? আমি আবার কি করলাম? 4 জনের কাজ আমার একার করতে হবে কেন? রবির কথায় তপ্ত নিঃশ্বাস ফেলল আলভি। তার কাঁধে হাত রেখে বলল, 4 জনের কাজ দিয়েছে তো কমই দিয়েছে। আমি তো ভেবেছিলাম তোকে মেরে এই টঙ্গের দোকানে লটকে দিবে। কেন? তুই যে জায়গায় নজর দেওয়ার কথা বলছিস ওটা শীর্ষে কলিজা লাগে। মানে? আলভি আর নয়ন কায়সারের সাথে সেদিনের ঘটনাটা খুলে বলল রবিকে। সবটা শুনে চোখ বড় বড় হয়ে গেল তার। একটা দিন ক্লাবে না আসায় এত কিছু মিস করলো সে। আর এই আলভি এবং নয়নও হয়েছে এক একটা বদমাইশ। সে না হয় সেদিন ক্লাবে যায়নি, তাই বলে ক্লাবে কি ঘটলো না ঘটলো তাকে জানাবে না? তাকে যদি আগে থেকে পুরো ঘটনাটা জানাতো তাহলে নিশ্চয়ই শেষের অভিমুখে এত বড় একটা ভুল করে বসতো না সে, আর শাস্তিও পেত না। রবি চোখ মুখ শক্ত করল, কটমট করে বলল, এইসব তোরা আমাকে আগে বলবি না? আগে বললে কি আমি এত বড় ভুলটা করতাম? আলভি মুখ বাঁকিয়ে জবাব দিল, বলিনি তো কি হয়েছে, তোর মুখ তো চেপে ধরছিলাম, কিন্তু তুই কি করলি? মুখ থেকে আমার হাত সরিয়ে কথাটা বলেই ফেললি। রবি তবুও অগ্নিদৃষ্টিতে তাকালো আলভি এবং নয়নের দিকে, পরপর ছুট লাগালো শিষ্য যেদিকে গিয়েছে, চেঁচিয়ে বলল, আমি কেরি কেন? কোনো মেয়ের দিকে তাকাবো না ভাই, সারা জীবন আইবুড়ো থাকবো, তবুও মাফ কর ভাই। 4 জনের কাজ উঠিয়ে নে আমার উপর থেকে। রাত্রি বেড়েছে, সেই সাথে বেড়েছে আধারের ঘনত্ব। শিষ্য কেবলই সদর দরজা থেকে বাড়ির ভিতরে পা রাখল, অতঃপর নিজ কক্ষে না গিয়ে পা চালিয়ে গিয়ে দাঁড়ালো রান্নাঘরের অভিমুখে। ত্রয়ী যে প্রতিদিন এই সময়ে রান্নাঘরে থাকে, সকল এঁটো ভাসন ধুয়ে গুছিয়ে রাখে, তা এতদিনে জানা হয়ে গেছে তার। শিষ্য রান্নাঘরের ভিতরে প্রবেশ করেই গম্ভীর কণ্ঠে শুধালো, কিরে, কি করছিস? ত্রয়ী একটি থালা মুছতে মুছতে জবাব দিল, এই তো খালা, বাসনগুলো পরিষ্কার করছি। কেন, কফি বানাতে হবে আপনার? না। ত্রয়ী অবাক হলো। যে সারা দিন কফি কফি করে হেঁদিয়ে মরে সে কিনা বলছে কফি বানাতে হবে না। আর এমনিও তো শিষ্য প্রতিদিন এই সময় কফি চায়, প্রয়োজনে ত্রয়ীর ঘুম ভাঙিয়ে কফি চায়। মেয়েটা থালা মোছা রেখে তাকালো শিষ্যের দিকে, অবাক কণ্ঠে শুধালো, কি বললেন আপনি? কফি বানাতে হবে না? জবাবে শিষ্য কিছু বলতে গিয়েও থেমে গেল। তার হঠাৎ নজর গেল ত্রয়ীর গলার দিকে। ছোট ছোট 2-3টা লাল লাল দাগ দেখা যাচ্ছে সেখানে। মেয়েটা ফর্সা হয় ওই লাল দাগগুলো আরও স্পষ্ট হয়ে ধরা দিয়েছে তার দৃশ্যপটে। হৃদস্পন্দন বাড়ল শিষ্যের। ওই লাল দাগগুলো যেন মেয়েটাকে আরও মোহনীয় করে তুলেছে। কেমন নেশা লেগে যাচ্ছে তার। ইচ্ছে হচ্ছে এখনই ত্রয়ীকে ঠেসে ধরে গলার লাল দাগগুলোর উপরে ঠুস ঠাস কতগুলো চুমু খেতে। ঢোক গেল বেচারা।
মেয়েটার উপর থেকে এই মুহূর্তে চোখ সরানোই দায় হয়ে পড়েছে শিষ্যের। তবুও কণ্ঠে কেমন ভাঙা সুর নিয়ে শুধালো, তোর গলায় কি হয়েছে? ত্রয়ী গলায় হাত দিল, কপাল কুঁচকে বলল, মনে হয় মশায় কামড়ে দিয়েছে। শিষ্যের চোখ মুখ কুঁচকে এলো, বিড়বিড়িয়ে বলল, বালের মশা আমার আগেই আমার অধিকারে ভাগ বসাতে চলে এসেছে। জি কিছু বললেন? শিষ্য তৎক্ষণাৎ কোনো জবাব দিল না। একটু এগিয়ে হঠাৎ করেই খপ করে ধরল ত্রয়ীর একটা হাত, টেনে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আমার আত্মনিয়ন্ত্রণে আগুন লেগেছে, চল এখনই বিয়ে করে ফেলি। ত্রয়ী বিস্ময়ে হতবাক হয়ে পড়ল। লোকটা কি বলল? এখনই বিয়ে করবে তাকে? মাথাটাতে খারাপ হয়ে গেছে নাকি? মজা করছে তার সাথে? কোনটা? শিষ্যের হাতের বাঁক থেকে নিজের হাতটা টেনে ছাড়িয়ে নিল ত্রয়ী। চোখে মুখে বিস্ময়ের ঝড় নিয়ে বলল, কি করছেন কি? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? শিষ্য কপাল টান টান করল, চোখে মুখে দৃঢ়তা নিয়ে বলল, পাগল হতে যাব কেন? বিয়ের বয়স হয়েছে আমার, তাই বিয়ে করতে যাচ্ছি, চল এখনই বিয়েটা করে ফেলি। কণ্ঠে তোলা ধ্বনি দয়ের সমাপ্তি ঘটিয়ে শিষ্য আবারও ত্রয়ীর হাত ধরল। তার আখিদয়ে যেন মুহূর্তেই ভর করল এক রাস দৃঢ়তা, এক অদৃশ্য আকুতি। কিন্তু ত্রয়ী এবারও নিজের হাত ছাড়িয়ে নিল, দ্বিধাগ্রস্ত হয়ে বলল, আপনি আপনি আমার সাথে মজা করছেন তাই না? শিষ্যের দৃষ্টি তীক্ষ্ণ হল, কণ্ঠে এক রাস গম্ভীরতা নিয়ে বলল, তোর সঙ্গে কি আমার মজার সম্পর্ক যে মজা করব? শিষ্যের কণ্ঠে উচ্চারিত শব্দগুলো যেন ত্রয়ীর হৃদয়ে ধাক্কা দিল। চোখ দুটো বড় বড় হয়ে গেল বিস্ময়ে। তবে কি শিষ্য সত্যিই তাকে বিয়ে করতে চাইছে? তার এতক্ষণের কথাগুলো মজা ছিল না? ত্রয়ী স্বল্পক্ষণের জন্য না হয় ধরেও নিল শিষ্য তার সাথে কোনো মজা করেনি, তার প্রতিটি বাক্য সত্যি ছিল। তবুও তার পক্ষে শিষ্যকে বিয়ে করা সম্ভব নয়, কিছুতেই নয়। বাবা মা এবং দাদিকে হারানোর পরে নিজের রক্ত নিজের চাচারাই যখন ত্রয়ীকে বোঝা মনে করে দূরে ঠেলে দিয়েছিল, তাদের বাড়িতেই ঠাঁই দেয়নি, তখন দয়া করে আব্দুর রহমান খানই তাকে আশ্রয় দিয়েছিলেন, নিজের ঘরে ঠাঁই দিয়েছিলেন, নিজের সন্তানের মতন করে কলেজেও ভর্তি করিয়ে দিয়েছেন। রিমা মাঝে মাঝে একটু খারাপ ব্যবহার করলেও বাড়ির বাকিরা আপন করে নিয়েছে তাকে। এই মানুষগুলোর অগোচরে তাদের আস্থা ভেঙে ত্রয়ী কিছুতেই শিষ্যের সাথে কোনো ধরনের সম্পর্কে জড়াতে পারবে না। আর যাই হোক, এই মানুষগুলোর সাথে সে বেইমানি করতে পারবে না। তাছাড়া ত্রয়ী এতিম, চালচুলোহীন একটি মেয়ে। তার মতো একটি মেয়েকে হয়তো কোনো ভালো পরিবারই বউ করে তাদের ঘরে তুলতে চাইবে না। সেখানে শিশুদের পরিবার বেশ ধনী এবং সমাজে মর্যাদা সম্পন্ন। তারা নিশ্চয়ই ত্রয়ীকে এই বাড়ির বউ হিসাবে মেনে নিতে চাইবে না। কাউকে আশ্রয় দেওয়া আর বাড়ির বউ করা সমান কথা নয়। তপ্ত নিঃশ্বাস ফেলল মেয়েটি, কণ্ঠ স্বাভাবিক করে বলল, আমি জানি না আপনি সত্যি বলছেন নাকি মজা করছেন, তবে সত্য মিথ্যা যাই হোক না কেন আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব না। শিষ্য থমকালো, সূক্ষ্ম চিনচিনে ব্যথার আভাস পেলেও বক্ষ অভ্যন্তরে। নিজ প্রিয়সীর কণ্ঠে থেকে প্রত্যাখ্যানযুক্ত বাক্য শোনা নিশ্চয়ই কোনো পুরুষের জন্য সুখকর নয়। শিষ্যের অন্তঃস্থল ভারী হলো, ঠান্ডা কণ্ঠেই শুধালো, কেন, আমি কোন দিক থেকে খারাপ? শিষ্যকে ত্রয়ী ভয় পায়, তার ঠিক, তবে এর মানে এই নয় যে লোকটা খারাপ কিংবা তাকে সে ঘৃণা করে। বরং মাঝে মাঝে শিষ্যের কিছু কথা, কিছু ব্যবহার ত্রয়ীর হৃদয়ে তার জন্য অনুভূতি জাগাতে বাধ্য করে। তবে সে অনুভূতি জাগ্রত হওয়ার সাথে সাথে ত্রয়ীও নিজেকে রুখে দেয় এই ভেবে যে সে একজন সামান্য আশ্রিতা, আর শিষ্য এই বাড়ির স্বত্বাধিকারী। তার সাথে শিষ্যের কোনোভাবেই কিছু সম্ভব নয়। শিষ্যের বারবার ত্রয়ীকে বিয়ে করার কথা বলা এবং কিছু আচরণ তার হৃদয়ে সন্দেহ জাগিয়েছিল যে লোকটা হয়তো তার প্রতি দুর্বল। তবে সে সন্দেহ সে গুরুত্ব সহকারে নেয়নি, নিছকই একটা ভুল ধারণা ভেবে মনকে সান্ত্বনা দিয়েছিল। ত্রয়ী দীর্ঘশ্বাস ফেলল, নরম কণ্ঠেই বলল, খারাপ আপনি না, খারাপ আমি। না হয় সব খারাপ কেন আমার সাথেই হবে, সবাই কেন আমাকেই ছেড়ে যাবে? যাই হোক, সেসব কথা বাদ দিন।
আপনার সাথে আমার কোনো দিক থেকেই মেলে না। আপনি যে বাড়ির কর্তা, আমি সে বাড়ির সামান্য এক আশ্রিতা। তাছাড়া আমি এতিম, চার কুলে কেউ নেই বললেই চলে। আমাকে হয়তো আপনার পরিবার মানবে না, আর আপনিও আবেগে পড়ে এখন বিয়ের জন্য মরিয়া হয়ে উঠেছেন। 2 দিন পর যখন দেখবেন আমাকে আপনার পরিবার মানছে না, সমাজ মানছে না, তখন আফসোস করবেন। তাই বলি কি, আমার পেছনে ঘুরে সময় অযথাই নষ্ট করবেন না। বিয়ে করতে ইচ্ছে হলে সুন্দর, শিক্ষিত, বংশমর্যাদা সম্পন্ন একটি মেয়েকে খুঁজে বিয়ে করে নিন, সুখী হবেন। এইটুকু বলে থামল ত্রয়ী। দম নিয়ে ফের বলল, আর বিয়ের কথাটা যদি নিছকেই মজার ছলে বলে থাকেন, তবে আশা রাখছি এই পর্যন্তই থেমে যাবেন। আমার এই ধরনের মজা পছন্দ নয়। ত্রয়ী নিজের কথার সমাপ্তি টেনে নীরবে চলে গেল। শিষ্য দাঁড়িয়ে রইল ওই স্থানেই, তবে স্থির নয়। তার ছোট্ট হৃদয়টা যেন এক অস্থির উত্তাল সমুদ্রের রূপ নিয়েছে, যার প্রতিটি ঢেউয়ে অস্ফুট আর্তনাদ ভেসে আসছে। চিন্তাটাও এই মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে উঠেছে, যেন বাতাসে, প্রচণ্ড বাতাসে দিঘারা বিপদগামী কাগজের টুকরোর ন্যায় ভেসে বেড়াচ্ছে। ত্রয়ী মাত্রই স্পষ্টরূপে তাকে জানিয়ে গেল যে শিষ্যকে বিয়ে করতে পারবে না, বরং অন্য কাউকে খুঁজে নিতে বলল। কি সাবলীল ভাবেই না ত্রয়ী কথাগুলো বলে গেল, অথচ তা পুনরায় স্মরণে আনতেও শিষ্যের কষ্ট হচ্ছে। এ কেমন যন্ত্রণা! ভালোবাসলে কি প্রিয় মানুষটাকে হারানোর ভয় এভাবেই কষ্ট পেতে হয়? তবে বোধহয় শিষ্য ভালোবেসেই ভুল করেছে, আর এই ভুল তাকে কোন অবধি টেনে নিয়ে যায় কে জানে। সুন্দর সোনালি সকাল, শহুরে আবহাওয়া একটু একটু করে ভারী হয়ে উঠতে শুরু করেছে কোলাহলের কর্কধ্বনিতে। মানুষজন নিজেদের কর্মব্যস্ততায় ছুটে চলেছে দিক বিদিক। এই ক্ষণে ত্রয়ীও নিজে কলেজ প্রাঙ্গণে প্রবেশ করল। আরফা কলেজের গেটের নিকটেই দাঁড়িয়েছিল ত্রয়ীর অপেক্ষায়। কাঙ্ক্ষিত ব্যক্তিকে আসতে দেখেই তার দিকে ছুটে এলো আরফা। কপালে ভাঁজ ফেলে উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করল, কোথায় থাকিস তুই? হ্যাঁ, অনলাইনে দেখি না, মোবাইলেও কল করলেও তাও ধরিস না। ত্রয়ী রিমার করা ঝামেলার কথাটা চেপে গেল। আমতা আমতা করে বলল, আসলে আমি শীর্ষ ভাইয়ের ফেসবুক আইডিটা লগ আউট করে ফেলেছি, আর আইডির পাসওয়ার্ডটাও জানি না, আর ওনার কাছে জিজ্ঞেস করতেও ভয় লাগছে, তাই অনলাইনে পাচ্ছিস না আমাকে। ওনার আইডির পাসওয়ার্ড জানতে হবে কেন তোকে? হ্যাঁ, এখন এই মোবাইল তো তোর নিজেরই, নতুন একটা আইডি খুলে নে। ত্রয়ী আশেপাশে তাকালো, গলা নামিয়ে বলল, আমি পারি না নতুন আইডি খুলতে, আর তাছাড়া শীর্ষ ভাইয়া যদি রাগ করেন। আরফা হেসে বলল, ধুর, উনি রাগ করবেন কেন? তোর মোবাইলটা দে, আমি তোকে নতুন একটা আইডি খুলে দিচ্ছি। ত্রয়ী এবং আরফা দুজনেই কলেজ ক্যাম্পাসের সবুজ ঘাসের উপরে বসে পড়ল। ত্রয়ীর হাত থেকে মোবাইলটা নিয়ে আরফা ব্যস্ত হাতে নতুন আইডি খোলার কাজে লেগে পড়ল। আইডির নামটা ত্রয়ী নিজের নামেই দিল, পাসওয়ার্ডটাও গোপনীয়তা অবলম্বন করে সেই স্থির করল। কিন্তু আইডিয়াটা খোলা শেষে আরফা আর ত্রয়ীর নিকট থেকে কোনো অনুমতি নিল না। নিজ উদ্যোগেই গ্যালারির ঘেটে তার একটি সুন্দর ছবি লাগিয়ে দিল প্রোফাইলে। অতঃপর চোখে মুখে সন্তুষ্টির ছাপ ফেলে নিয়ে বলল, নে, তোর আইডি খোলা শেষ। ত্রয়ী মোবাইলটা হাতে নিল, সব কিছু ভালোভাবে যাচাই করে দেখবে। তার পূর্বেই সেখানে এসে উপস্থিত হলো রাকিব। আরফার মাথায় আলতো একটা টোকা মেরে বলল, কিরে, তোরা এখানে বসে কি করছিস? ওদিকে তো ক্লাস শুরু হয়ে গেল বলে। ত্রয়ী আর কিছু যাচাই করে দেখল না, চট জলদি মোবাইলটা গুজে নিল ব্যাগের ভিতরে। এই ছেলেটার উপর কোনো ভরসা নেই, কিন্তু আজ করতে পারলেই নির্ঘাত শিষ্যকে জানিয়ে দেবে। শিষ্য ভাইয়ের বড় ভক্ত সে। আরফা বিরক্ত হলো রাকিবের আগমনে, চোখ মুখ কুচকে মাথায় হাত বুলিয়ে বলল, গেলে যাক, তোর এখানে কি? যা ক্লাসে যা। রাকিব আরফার নিকট থেকে একটু দূরত্বে রেখে বসে পড়ল ঘাসের উপরেই। দম ফেলে বলল, তোরা ক্লাসে না গেলে আমি একা একা গিয়ে কি করব? আরফা পুরো কুচকে জবাব দিল, একা কোথায়, ক্লাসে তো আরো অনেকে আছে। তা থাক গিয়ে, তোরা তো নেই। তুই? আরফার কথার মাঝেই একটি মেয়ে এসে দাঁড়ালো তাদের অভিমুখে।
ত্রয়ীর দিকে তাকিয়ে শুধালো। তুমি ত্রয়ী? ত্রয়ী পলক ঝাপটালো, নরম কণ্ঠে জবাব দিল। জি, কিন্তু আপনি? মেয়েটি হেসে বলল, আমি মিষ্টি। এইটুকু বলে থামল সে। একটি কাগজ এগিয়ে দিয়ে বলল, এটা রাখো, তোমার সিনিয়র রাফিন ভাইয়া দিয়েছেন। ত্রয়ী অবাক হলো। এই রাফিনটা আবার কে? আগে কখনো এর নাম শুনেছে বলে তো মনে হচ্ছে না। সে আবার ত্রয়ীকে কাগজ পাঠিয়েছে কেন? দেখে তো মনে হচ্ছে প্রেমপত্র। মেয়েটা কাগজটা হাতে নিল না, বরং ভ্রু কুঁচকে শুধালো, রাফিন ভাইকে, আর এটাতেও বা কি আছে? মিষ্টি নামক মেয়েটি কাগজটা গুজে দিল ত্রয়ীর হাতে। এরপর পিছন ঘুরে দ্রুত গতিতে দিকে পা চালাতে চালাতে বলল, পরে দেখো কি আছে। আমার আবার ক্লাস শুরু হয়ে যাচ্ছে, তো পরে সময় করে এসে তোমার সাথে কথা বলবো। মেয়েটি চলে যেতেই হই হই করে উঠল আরফা। ত্রয়ীর হাত থেকে এক প্রকার কাগজটা ছিনিয়ে নিয়ে বলল, দেখি দেখি কি আছে এতে। নিশ্চয়ই রাফিন ভাই না কি সে তার ভালোবাসা দিয়ে প্রেমপত্র পাঠিয়েছে। ত্রয়ী বাধা দিল না আরফাকে। কে না কে প্রেমপত্র পাঠিয়েছে ওটা বরং আরফাই পড়ুক। আরফা কাগজটা খুলল, কণ্ঠ বাড়িয়ে পড়তে শুরু করলো। প্রিয় ত্রিয়া, কেমন আছো? আশা করি ভালোই আছো। অবশ্য ভালো থাকবেই বা না কেন, আমার হৃদয়ে আগুন জ্বালিয়ে তোমার তো ভালো থাকারই কথা। জানো তো মেয়ে, সেদিন তোমাকে এই কলেজ ক্যাম্পাসে প্রথমবার দেখেছিলাম, সেদিনই আমার মন নিয়ে বসেছিলাম। তারপর থেকে নির্ভূতে তোমাকে নিয়ে বুনেছি হাজারো স্বপ্নের জাল। সেদিন থেকে তোমার কথা ভেবে একটা রাতও ভালোভাবে ঘুমাতে পারিনি। অনেকদিন তোমাকে কথাটা বলবো বলবো ভেবেও সাহস করে বলতে পারিনি। তবে আজ সাহসটা করেই ফেলেছি, সাহস করেই বলছি, আমি তোমাকে ভালোবাসি। ত্রি, তোমার হৃদয়ে আমাকে কি একটু আশ্রয় দিবে? তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। ইতি, রাফিন। এক নিঃশ্বাসে চিঠিটা পড়ে থামল আরফা। রসিয়ে রসিয়ে বলল, বাবা, এই তো দেখছি তোর প্রেমে একদম হাবুডুবু খাচ্ছে। আবার উত্তরের অপেক্ষাও থাকবে বলেছে। কি প্রেম, কি প্রেম! বিরক্তিতে কপালে ভাঁজ পড়ল ত্রয়ীর। তবে সে বলল না কিছুই। পাশ থেকে রাকিব ছুঁ মেরে আরফার হাত থেকে কাগজটা নিয়ে নিল। মোবাইলটা বের করে ফটাফট কয়েকটা ছবি তুলে নিল তাতে। ত্রয়ী ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে শুধালো, এ কি, তুমি ছবি তুলছো কেন এটার? রাকিব জোরপূর্বক হেসে জবাব দিল, জীবনে কখনো প্রেমপত্র পাইনি তো, তাই তোমার প্রেমপত্রের ছবি তুলে নিচ্ছি, ভবিষ্যতে কাজে লাগতে পারে। হ্যাঁ, আর ত্রয়ীর যে রাকিবের কথাগুলো বিশ্বাস হলো তেমনটাও নয়। তবে সে আর কথা বাড়ালো না। ক্লাসের দিকে হাঁটা লাগিয়ে সে বলল, ক্লাস শুরু হয়ে গিয়েছে বোধহয়, ক্লাসে চল সবাই। প্রায় ঘন্টা খানেক দীর্ঘ মিটিং শেষে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল শীর্ষ। মিটিং শেষ হতেই বাকিরা একে একে কক্ষ ছেড়ে বেরিয়ে গেল। শীর্ষ আর নয়ন রয়ে গেল। শীর্ষ ক্লান্ত ভঙ্গিতে চেয়ারে হেলান দিল। হাত উঁচিয়ে গলার টাইটা একটু ঢিলা করতেই টেবিলে রাখা মোবাইল থেকে ভেসে এলো মেসেজের রিংটোন। অনিচ্ছা সত্ত্বেও মোবাইলটা হাতে নিল সে। মুহূর্তেই চোখ মুখ শক্ত হয়ে উঠল ক্রোধে। ললাট জুড়েও কয়েকটি ভাঁজের দেখা মিলল। এই মেয়েটিকে নিয়ে আর পারা গেল না। সবাই শুধু এই মেয়ের পেছনেই লেগে থাকে। কেন? পৃথিবীতে কি মেয়ের অভাব পড়েছে নাকি? এখনও তার আর ত্রয়ীর মধ্যে কিছুই শুরু হলো না। সে ত্রয়ীকে ঠিকভাবে নিজের মনের কথাও জানাতে পারল না। এর ভেতরে হাজারজন চলে এসেছে তাদের মনের কথা জানাতে। শীর্ষ দাঁতে দাঁত পিষল, কটমট করে বলল। নয়ন পাশ থেকে শুনল শীর্ষের প্রতিটা কথা। ততটা ভাবল না সে। ফট করেই প্রশ্ন করে বসল, তাহলে কি আপনিও কুত্তা স্যার? শীর্ষ হতভম্ব হয়ে গেল নয়নের কথায়। ছেলেটা তাকে কি বলল? সে কুত্তা? চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো শীর্ষ। চল শক্ত করে শুধালো, কি বললি তুই? আমি কুত্তা? নয়নের মুখশ্রী মুহূর্তেই বিবর্ণ হয়ে গেল। সে মুখ ফসকে কি ভয়ঙ্কর বাক্য উচ্চারণ করে ফেলেছে বুঝলো এতক্ষণে। শীর্ষ নিশ্চয়ই এখন তাকে ছাড়বে না। পারলে তো কুত্তা বলার অপরাধে কুত্তার কামড় খাইয়েই দেবে। তারপর 14টা ইঞ্জেকশন। জিহ্বার অগ্রভাগ দ্বারা ঠোঁট ভেজালো বেচারা। অতপর আমতা করে বলল, না মানে আমি আসলে সেটা বলতে চাইনি, মানে বলতে চাইছিলাম। কি বলতে চাইছিলি? নয়ন এলোমেলো দৃষ্টি ফেলল। শীর্ষের প্রশ্নের পরিপ্রেক্ষিতে কী জবাব দেবে খুঁজে পাচ্ছে না সে।
যা বলার তা তো মুখ ফসকে ইতিমধ্যেই বলে ফেলেছে। নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। নয়নের এখন নিজের উপরে নিজেরই রাগ লাগছে। কি হতো মুখটা একটু সামলে রাখলে? নিজের মুখটা সামলে রাখলে তো আর আজ এই এত বড় একটি বিপদে পড়তে হতো না। শিষ্যের দৃষ্টি শীতল হলো। কিছুটা সময় নিয়ে সে এক দৃষ্টি চেয়ে রইল নয়নের দিকে। অতঃপর কল লাগালো কাউকে। ওপাশ থেকে কল রিসিভ হতে বেশ ঠান্ডা কণ্ঠেই বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন মিস্টার সোহাগ? শিষ্যের গল্পে আনন্দে গদগদ হয়ে উঠল সোহাগ। শিষ্য সচরাচর কখনো তাকে কল করে না। সব সময় সব কাজে আব্দুর রহমান খান অথবা নয়নই তার সাথে যোগাযোগ করে। সোহাগ হৈ হৈ করে উঠল। উজ্জ্বল চোখ মুখে বলল, ওয়ালাইকুম আসসালাম। এইটুকু বলে একটু থামল সে। দম নিয়ে ফের বলল, তুমি তুমি আমাকে কল করেছো? আমি তো ভাবতেই পারছি না। শিষ্য দুর্বোধ্য হাসল। নয়নের দিকে দৃষ্টি দিয়ে বলল, না ভাবতে পারলে এখন ভেবে নিন, আমি সত্যি আপনাকে কল করেছি। হাউ সুইট। তুমি দেখতে যেমন মিষ্টি, তোমার কথাগুলো ভীষণ মিষ্টি। আপনিও ভীষণ মিষ্টি। আর এ কথা শুধু আমি না, নয়নও বলে। মিস্টার সোহাগ লাজুক হাসল। হাত নাড়িয়ে জবাব দিল, যা দুষ্টু। এদিকে শেষের কথা শুনে নয়ন হতবাক না হয়ে পারল না। মিস্টার সোহাগ মিষ্টি, এই কথা আবার সে কখন বলল? এই লোকটা করতে চাইছেটা কি? নয়নের ভাবনার মধ্যেই শিষ্য ফের মিস্টার সোহাগকে বলল, যা গো, সব কথা বাদ দিন। আপনি এখন কোথায় বলুন তো? এই তো বাড়িতেই আছি। আহা, আপনি বাড়িতে কেন? নয়ন আপনাকে খুব মিস করছে। অফিসে এসে থেকে আপনাকে খুঁজছে। আপনি অফিসে না এলে নাকি ওর ভালো লাগে না। নয়ন আহাম্মক বনে গেল। তার ছোট্ট মাথাটার উপরে যেন বজ্রাঘাত হলো মুহূর্তেই। এইসব কথা সে কখন বলল? এই লোক তাকে না ফাঁসিয়ে ছাড়বে না দেখা যাচ্ছে। কোথায় আজ ওই অদ্ভুত প্রাণীটা অফিসে আসেনি বলে একটু শান্তিতে সময় কাটাবে ভেবেছিল, তা না, ওই প্রাণীকে এখন অফিসে এনেই ছাড়বে। নয়ন ওষ্ঠ ফাঁকা করল কিছু বলার উদ্দেশ্য, কিন্তু তার কণ্ঠনালী ভেদ করে কোনো শব্দ বের হওয়ার পূর্বেই শিষ্য হাত উঁচিয়ে থামিয়ে দিল। বেশ আশ্চর্যজল মুখে বলল, আপনি তাড়াতাড়ি চলে আসুন, নয়ন অপেক্ষা করছে আপনার জন্য। নিজের কথা শেষ করে কল কাটল শীর্ষ। নয়ন এগিয়ে এলো তার দিকে, কণ্ঠে বিস্ময়বোধ নিয়ে বলল, এসব কি অদ্ভুত কথা বলছেন স্যার? আমি আবার কখন মিস্টার সোহাগকে খুঁজলাম, আর ওনার জন্য অপেক্ষাই বা করলাম কখন? শীর্ষ হাত রাখলো নয়নের কাঁধে, বাঁকা হেসে বলল, করিসনি তো, কিন্তু ওই যে আমাকে কুত্তা বলেছিস, এখন আজ সারাদিন তুই মিস্টার সোহাগের সাথে থাকবি, এটাই তোর শাস্তি। নয়ন চমকালো, ভরকালো। এর মানে এই লোক এতক্ষণ তাকে ওই কুত্তা শব্দটার জন্য ফাঁসাচ্ছিল, প্রতিশোধ নেওয়ার পয়তারা করছিল। না না, এ কিছুতেই হতে দেওয়া যাবে না। যে লোকের সাথে 5 মিনিট নয়ন থাকতে পারে না, তার সাথে গোটা একটা দিন কিভাবে কাটাবে? নয়ন তাড়াহুড়ো করলো, হড়বড় করে বলল, ওইটা তো মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল, আমি ইচ্ছে করে বলিনি। ওই শব্দটার জন্য আমাকে দয়া করে এত বড় শাস্তি দিবেন না। আমি মিস্টার সোহাগের সাথে গোটা একদিন কিছুতেই কাটাতে পারবো না স্যার। শীর্ষ মুখ বাঁকালো, ভাবলেশীনভাবে বলল, মুখ ফসকে বলবি কেন তুই? আমাকে কি দেখে তোর কুত্তা মনে হয়? নয়ন আড়ালে মুখ বাঁকালো, মনে মনে বলল, কুত্তা তো ত্রয়ী ম্যামের পিছনে অন্য যারা ঘুরে তাদের দেখেও মনে হয় না, তবুও আপনি বলছেন। পরপর গলা বাড়ালো নয়ন, জোরপূর্বক হেসে বলল, আপনাকে দেখে কুত্তা কেন মনে হবে? আপনি তো অতি সুদর্শন পুরুষ। আপনার চেয়ে সুদর্শন পুরুষ আমাদের শহরে কেন, পুরো বাংলাদেশে নেই। শীর্ষ মুখ বাঁকিয়ে বলল, পাম দিচ্ছিস? তবে সে পাম দিতেও দেরি করে ফেলেছিস। মিস্টার সোহাগ আসছে, আর সারাদিন শুধু তোর আর মিস্টার সোহাগের। প্রয়োজনে পুরো অফিস ফাঁকা করে দেব, তবুও তোদের দুজনকে একে অপরের থেকে দূরে যেতে দেব না। কণ্ঠে তোলা বাক্যগুলোর পরিসমাপ্তি ঘটিয়ে কক্ষের বাহিরে পা বাড়ালো শীর্ষ। নয়নের মুখশ্রী কাঁদো কাঁদো হলো। মুখ ফসকে কি একটু বলে ফেলেছে, যার জন্য এখন তাকে এত বড় একটা শাস্তি ভোগ করতে হবে। সে কিভাবে সারাটা দিন মিস্টার সোহাগের সাথে কাটাবে? নয়ন মুখ ভার করলো, অসহায় কণ্ঠে বলল, আমি আর কখন এমন বলবো না স্যার।
মুখ ফসকেও বলবো না, তবু সারাটা দিন আমাকে ওই মিস্টার সোহাগের সাথে থাকার শাস্তি দিবেন না। শিষ্য দাঁড়ালো না, যেতে যেতেই বলল, যা বলেছি তাই। আর যদি মনে করিস আমার কথার অবদ্ধ হবি, তাহলে তোর এত সাধের চাকরিটাকে আমি খুন করে দেব। আব্দুর রহমান খান নিজের কেবিনে ছিলেন, প্রয়োজনীয় কিছু ফাইল উল্টে পাল্টে দেখছিলেন। তখনই কেবিনের দরজায় টোকা পড়ল। ভেতরে আসবো? শীর্ষের কণ্ঠস্বর। আব্দুর রহমান খান ফাইল দেখতে দেখতেই জবাব দিলেন, এসো। শীর্ষ দরজা ঠেলে ভেতরে ঢুকলো, এগিয়ে গিয়ে বসলো বাবার অভিমুখে একটি চেয়ার দখল করে। আব্দুর রহমান খান এক পলক তাকালেন ছেলের দিকে, অতঃপর আবার নিজের কাজের প্রতি মনোনিবেশ করে শুধালেন, কিছু বলবে? জি। বলে ফেলো। শিষ্য একটু সময় নিল, চোখে মুখে তার হানা দিল এক রাশ দ্বিধা। কণ্ঠে ক্ষীণ ইতস্তত বোধ নিয়ে বলল, ব্যবসার কাজে সম্পৃক্ত হওয়ার কিছুদিন পরেই তুমি আর মা আমার বিয়ের কথা বলেছিলে না? আব্দুর রহমান খানের হাত থেমে গেল। পিতৃসুলভ ধীর দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে বললেন, কিন্তু তখন তো তুমি বলেছিলে এত তাড়াতাড়ি বিয়ে করতে চাও না, তাহলে আজ হঠাৎ এই প্রসঙ্গ তুলছো? শিষ্য কিছু বলতে গিয়েও আটকে গেল। কেমন ইতস্তত লাগছে তার কথাটা বলতে। এমনি বাহিরে সে যতই নির্লজ্জ, মারপিটে, বাজে স্বভাবের হোক না কেন, বাবা মায়ের অভিমুখে যথেষ্ট মার্জিত এবং ভালো থাকার চেষ্টা করে। এইভাবে বাবার অভিমুখে বসে নিজের বিয়ের কথা বলতে কেমন লজ্জা লাগছে তার। আবার না বলেও তো উপায় নেই। চারিদিক থেকে যেভাবে শকুনের উপদ্রব শুরু হয়েছে, তাতে কখন কে যে হয়ে যায় বলা যায় না। শিষ্য জোরে জোরে কয়েকটা শ্বাস নিল, নিজেকে ধাতস্থ করে এবার বলেই ফেলল, আমি এখন বিয়ে করতে চাই। আব্দুর রহমান খান বিচক্ষণ মানুষ। ছেলের কণ্ঠ, চোখের ভাষা আর ওই একটুখানি ইতস্তত বোধ সব মিলিয়ে তিনি বুঝে গেলেন শিষ্যের মনের কথা। তার ছেলের নিশ্চয়ই কোনো রমণীকে মনে ধরেছে, অথবা কোনো রমণীর সাথে প্রণয়ের সম্পর্কে জড়িয়েছে, নয়তো এতটা সহজে এবং এইভাবে তার অভিমুখে বসে বিয়ের কথা বলতো না। আব্দুর রহমান খানের দৃষ্টি শীতল হলো, অত্যন্ত ঠান্ডা কণ্ঠে শুধালেন, মেয়েটিকে? শীর্ষ দৃষ্টি নামিয়ে নিল, ধীর গলায় জবাব দিল, ত্রয়ী। আব্দুর রহমান খান অবাক হলেন। তার ছেলের তাহলে ত্রয়ী কি পছন্দ? তবে বিষয়টা ভালোই হয়েছে। ত্রয়ী একা, এতিম, মেয়েটির জন্য ভীষণ মায়া হয় তার। নিজের মনেও তিনি অনেকবার ভেবেছিলেন মেয়েটিকে শিষ্যের বউ করে নিজের বাড়িতেই রেখে দেওয়ার কথা, কিন্তু সাহস করে কথাটা বলতে পারেননি কাউকে। শিষ্যরা আজকালকার ছেলে, যদি ত্রয়ীকে পছন্দ না করে, হ্যাঁ এটা ঠিক, আব্দুর রহমান খান চেয়েছেন ত্রয়ী তার বাড়ির বউ হোক, তবে জোর জবরদস্তি কিংবা নিজের মতামত শিষ্যের উপর চাপিয়ে দিয়ে নয়। জোর জবরদস্তি করে আর যাই হোক না কেন সংসার হয় না। এমনিই মেয়েটির জন্ম থেকে দুঃখের শেষ নেই। আব্দুর রহমান খান জোরপূর্বক ত্রয়ীর সাথে শেষের বিয়ে দিয়ে মেয়েটিকে আরেক দুঃখের সাগরে ভাসিয়ে দিতে চাননি। তবে যাই হোক, আজ শিষ্য নিজেই কথাটা বলে দিল, বিয়ে করতে চাইল ত্রয়ীকে। মনে মনে ভীষণ খুশি হলেন আব্দুর রহমান খান। কিন্তু ত্রয়ী, সেও কি শিষ্যকে পছন্দ করে? দুজনের মধ্যেকার সম্পর্ক কি ইতিমধ্যে প্রণয়ের সম্পর্ক গড়িয়েছে, নাকি শুধুই পছন্দ অবধি টিকে আছে? আব্দুর রহমান খান একটু নড়ে চড়ে বসলেন, হাতের ফাইলগুলো টেবিলের উপর রেখে বললেন, প্রিয়, সেও কি তোমাকে বিয়ে করতে চায়? না। শিষ্যের সোজা সাপটা জবাব। আব্দুর রহমান খানের কপাল কুঁচকে এলো, থমথমে কণ্ঠে শুধালেন, মানে তুমি ওকে বিয়ে করতে চাও, ও তোমাকে বিয়ে করতে চায় না? তাহলে বিয়েটা কিভাবে হবে? তুমি দিয়ে দিলেই হবে। ও তোমাকে বিয়ে করতে না চাইলে আমি তোমাদের বিয়ে দিব কিভাবে? আশ্চর্য। ও আমাকে বিয়ে করতে চাক বা না চাক, আমি তো চাই। আমাকে কাজী টাকার অনুমতি দাও, আর ওর ঘাট ধরে বিয়ের পিঁড়িতে বসিয়ে দাও। কাজী সাহেব আমাকে কবুল বলতে বললেই বলে দেব, আর কবুল বলতে না চাইলে 2টা থাপ্পড় মেরে কবুল বলিয়ে নেব, ব্যাস বিয়ে শেষ। ছেলের কথা শুনে কেসে উঠলেন আব্দুর রহমান খান। কি ভয়ঙ্কর কথাবার্তা! থাপ্পড় মেরে নাকি কবুল বলাবে? তার ছেলে একটু বেপরোয়া তা তিনি জানেন, তাই বলে বিয়ের ক্ষেত্রেও বেপরোয়াগিরি করবে নাকি? শিষ্য টেবিলের পাশ থেকে পানির গ্লাসটা এগিয়ে দিল বাবার দিকে। আব্দুর রহমান খান পানিটা খেলেন, নিজেকে একটু ধাতস্থ করে বললেন, জবরদস্তি করে আর যাই হোক, ভালোবাসা বিয়ে সংসার হয় না। আমি তোমাদের 3 ভাইয়ের বোনের উপর কখনো কিছু চাপিয়ে দিইনি, ওই মেয়েটার উপরেও চাপিয়ে দিতে পারবো না।
তার থেকে মেয়েটার মন জয় শুরু করার চেষ্টা করো এবং ওর হৃদয়ে তোমার জন্য ভালোবাসা সৃষ্টি করো। তারপর না হয় বিয়ের কথা ভাবা যাবে। শিষ্য বিরক্ত হলো বাবার কথায়। ত্রয়ীর মন জয় করে তার হৃদয়ে ভালোবাসার সৃষ্টি করেই যদি বিয়ে করার হতো, তাহলে সব লাজ লজ্জা বিসর্জন দিয়ে এখনই কেন বিয়ের কথা বলল? পরেই বলতে পারত। ওই মেয়ে যা, শিষ্য বলে একই বোঝে আরেক। আর ওই মেয়ের মন জয় করতে করতে দেখা যাবে অন্য কেউও চলে এসেছে তার মন জয় করতে। শিষ্য কোনো প্রতিযোগিতা চাইছে না বলেই তো সরাসরি বিয়ের করে ফেলতে চাইছে। প্রতিযোগিতা চাইলে কি আর লাজ লজ্জা বিসর্জন দিয়ে এখানে আসতো? নাক মুখ কুচকালো বেচারা, বিড়বিড় করে বলল, মন জয় তো অবশ্যই করব, তবে তা বিয়ের পর কাছে ডেকে ভালোবেসে আদর করে চুমু খেয়ে। আব্দুর রহমান খান শিষ্যের নিকট থেকে কিঞ্চিত দূরে অবস্থান করায় স্পষ্ট রূপে শুনতে পেলেন না কিছুই। কপাল কুঁচকে তিনি শুধালেন, কিছু বললে? না। এইটুকু বলে থামল শিষ্য। চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, আসছি আমি। এসো, তবে তুই ওর সাথে ভুলেও কোনো জোর জবস্তির চেষ্টা করো না, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। শিষ্য কপালে ভাঁজ ফেলল, থমথমে কণ্ঠে বলল, করব না কোনো জবরদস্তি। সময় বয়ে চলেছে নিজের গতিতে। বাবার সাথে কথা শেষে শিষ্য আর 1 মিনিটের জন্যও অফিসে দাঁড়ায়নি। গাড়ি নিয়ে সোজা চলে এসেছে কলেজে। ত্রয়ীর ক্লাস চলছিল। শিষ্য তা উপেক্ষা করেই শ্রেণীকক্ষের দরজার নিকটে দাঁড়ালো। উপস্থিত অধ্যাপককে উদ্দেশ্য করে বলল, আসসালামু আলাইকুম স্যার। অধ্যাপক পূর্ব থেকেই শিষ্যকে চেনেন। তিনি ওষ্ঠে হাসি ফুটিয়ে বললেন। শিষ্য সৌজন্যসূচক হাসল, নম্র কণ্ঠে বলল, আসলে ত্রয়ীকে একটু প্রয়োজন ছিল, বাবা ওকে বাড়িতে নিয়ে যেতে বলেছেন। অধ্যাপক বিশেষ কিছু বললেন না, সহজেই ত্রয়ীকে বাড়িতে নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে নিল। ত্রয়ী নিঃশব্দে নিজের জিনিসপত্র গুছিয়ে শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে এলো। শিষ্যের পিছনে হাঁটতে হাঁটতে প্রশ্ন করল, বাড়িতে কি কিছু হয়েছে? আঙ্কেল হঠাৎ এত জরুরি তরফ করলেন যে? শিষ্য কোনো উত্তর দিল না। নিশ্চুপ দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলল সামনের দিকে। শিষ্যের চলন দ্রুত হওয়ায় ত্রয়ী তার গতির তাল সাথে তাল মেলাতে ব্যর্থ হলো। খানিকটা হাঁপিয়ে উঠে বলল, আস্তে হাঁটুন না, আমি এত দ্রুত হাঁটতে পারি না। শিষ্য কানে নিল না ত্রয়ীর কথা, বরং নিজের চলন গতি বাড়িয়ে দিল পূর্বের তুলনায়। মেয়েটা এবার রীতিমতো দৌড় শুরু করলো শিষ্যের পিছু পিছু। তবুও থামল না সে। খুব বেশি সময় ব্যয় হলো না। স্বল্প সময়ের মধ্যেই তারা কলেজ চত্বর পেরিয়ে রাস্তায় এসে পড়ল। কলেজের একটু এপাশেই শিষ্যের গাড়িটা দাঁড় করানো ছিল। শিষ্য কোনো রূপ বাক্য ব্যয় না করে গাড়ির সামনে ড্রাইভিং সিটে বসে পড়ল। ত্রয়ী গাড়ির পিছনে দরজা খুলল, ভেতরে ঢুকে বসবে, তখনই অভিমুখ থেকে রূঢ় স্বরে ভেসে এলো, সামনে আয়। ত্রয়ী দ্বিরুক্তি করল না, ধীর পায়ে গিয়ে বসল সামনের সিটে। শিষ্য গাড়ির দরজা লক করে সিটে গায়ে এলিয়ে দিল। ত্রয়ী অবাক হলো, কপালে ভাঁজ ফেলে শুধালো, গাড়ি চালু করছেন না কেন? বাড়িতে যাবেন না নাকি? শিষ্য এবারেও জবাব দিল না, চোখ বন্ধ করে পড়ে রইল সিটের সাথে। ত্রয়ীর অবাকের মাত্রা বাড়ল, কপাল কুচকি রেখেই ফের শুধালো, কি হলো, এখনো গাড়ি চালু করছেন না কেন? এই পর্যায়ে শিষ্য ধপ করে খুলল স্বীয় আখিদয়, অগ্নি দৃষ্টিতে তাকালো ত্রয়ীর দিকে। ভরকে গেল মেয়েটা, অন্তরাত্মা কেঁপে উঠল যেন। শিষ্যের মুখাবয়বের অবস্থা দেখে তার বুঝতে বাকি রইল না যে লোকটা রেগে রয়েছে। কিন্তু লোকটা রেগে রয়েছে কেন? একটু আগেও তো সব ঠিকঠাক ছিল। তবে কি সে কিছু করেছে? ত্রয়ীর মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো, স্মরণ করার চেষ্টা করলো তার কার্যক্রমগুলো। না, রেগে যাওয়ার মতো তো তেমন কিছু করছে বলে স্মরণে আসছে না। শিষ্য তাকে আনতে গেল, সে চলেও এলো, তারপর 2-1টা প্রশ্ন করলো, ব্যাস এতটুকুই তো। এখানে তো রেগে যাওয়ার মতো কিছু নেই, তাহলে লোকটা রেগে গেল কেন? ত্রয়ী ঢোক গিলল, আমতা আমতা করে শুধালো, কি হয়েছে, ওভাবে তাকিয়ে আছেন কেন? শিষ্য দাঁতে দাঁত পিষল, অত্যন্ত রুক্ষ স্বরে জবাব দিল, দেখছে তোর মতো বাড়ির বস্তার মধ্যে কি এমন আছে যে সব পুরুষ তোর পেছনেই হাত ধুয়ে পড়েছে? ত্রয়ীর ভ্রুযুগল কুঁচকে এলো, এই লোক আবার এইসব কি বলছে? সব পুরুষ তার পিছনে পাগল? ত্রয়ী কিছুটা অবাক হয়েই শুধালো, কই, কোথায়? শিষ্য ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল, কটমট করে বলল, রাফিনকে। ও তোকে চিঠি দেওয়ার সাহস পেল কোথা থেকে?
ত্রয়ী চমকালো, ভরকালো। এর মধ্যে এই তথ্যও পৌঁছে গেছে এই লোকের কানে। এ নিশ্চয়ই ওই রাকিবের কাজ। ওই ছেলেটা তখন তাদের সাথে রাখাই ভুল হয়েছে। যখনই ছেলেটা তাদের পাশে এসে বসেছিল, লাথি মেরে উঠিয়ে দেওয়া উচিত ছিল। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে উঠল ত্রয়ীর। থমথমে কণ্ঠে বলল, মেয়েরা বড় হলে এমন দুই একটা প্রেমের প্রস্তাব চিঠি আসে। আর কাউকে তো দেখলাম না, শুধু তোর ক্ষেত্রেই দেখলাম। কয়টা মেয়েকে দেখেছেন আপনি? নাকি এ বিষয়ে জানার জন্য এখন আমি বা অন্যান্য মেয়েদের দিকে নজর দেওয়া শুরু করেছেন? শীর্ষ থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, তুই বা অন্য মেয়েদের দিকে নজর দিতে যাব কেন? রিমা আর পন্না আছে না, ওদের ক্ষেত্রে তো দেখলাম না এত প্রেমের প্রস্তাব আসতে। আসে ঠিকই, আপনি হয়তো খেয়াল করেন না। শিষ্য আর এ বিষয়ে কথা বাড়ালো না। সত্যি সে পন্না এবং রিমার ক্ষেত্রে এতটা খেয়াল করেনি। সে ভেবেছে বাড়ির গাড়িতে বোনেদের যাতায়াত, স্কুল কলেজও তাদের পরিচিত। শিক্ষকদের বলা হয়েছে খেয়াল রাখতে, এরপরে আর খারাপ কিছু ঘটবে না। কিন্তু এখন তো দেখা যাচ্ছে ওইটুকুই যথেষ্ট ছিল না। না, এখন থেকে পন্না এবং রিমার দিকেও নজরদারি বাড়িয়ে দিতে হবে। নিজের বোনদের ক্ষেত্রেও তার দায়িত্ব কর্তব্য রয়েছে। শিষ্য গাড়ি স্টার্ট করলো। সাই সাই গতিতে ছুটল অভিমুখে। নয়ন বসে রয়েছে অফিসে, তার জন্য নির্ধারিত টেবিলে। মনের মধ্যে তার বিস্তর অস্থিরতা। মিস্টার সোহাগ যে কোনো সময় চলে আসতে পারে, আর চলে এলেই তো তার গা ঘেঁষাঘেঁষি শুরু করবে। মেয়েলি কণ্ঠে নয়নধ্বনি তুলে তার কানকে আহত করে দেবে। তখন যে ওই লোকের ভয়ে সে অফিস ছেড়ে পালাবে তারও উপায় নেই। তাহলে শিষ্য তার চাকরিটাই খেয়ে দেবে। রবির কাছে যে একটু সাহায্যের জন্য অনুরোধ করবে, তাও সে এই মুহূর্তে অফিসে নেই। নয়ন মনের মধ্যে বিশদ চিন্তাভাবনা নিয়েই একটা কলম নাড়ছিল। এর মধ্যেই কাছে পিঠে থেকে ভেসে এলো, নয়ন, ও মাই সুইট বয়, আমি চলে এসেছি। নয়ন কিঞ্চিত চমকে উঠল, দৃষ্টি দিল অভিমুখে। ওই চলে এসেছে। শয়তানের নাম নেওয়ার সাথে সাথেই শয়তান হাজির। কেন যে সে মুখ ফসকে তখন শিষ্যকে কুত্তা বলতে গেল? বিরক্তিতে চোখ মুখ কুচকে এলো বেচারার। তবে কণ্ঠ বাড়িয়ে বলল না কিছুই। মিস্টার সোহাগ নিজ উদ্যোগে একটি চেয়ার টেনে বসল নয়নের অভিমুখে। নিজের সাথে আনা ছোট্ট লেডিস ব্যাগটা টেবিলের উপর রাখতে রাখতে বলল, কেমন আছো মাই সুইট বয়? একদিন অফিসে আসিনি বলে আমাকে এত মিস করছিলে যে একদম শীর্ষকে দিয়ে কল করিয়ে দেখে আনলে। নয়ন ভেঙচি কাটল, মনে মনে বলল, মিস তো দূরে থাক, তুই অফিসে আসিসনি বলে আমি আরও খুশি হয়েছিলাম। কিন্তু ওই বজ্জার শিষ্যটা তোকে আমার ঘাড়ে তুলে দিয়ে চম্পট দিয়েছে, বেটা খচ্চর একটা। পরপর আবার কণ্ঠ বাড়ালো নয়ন। জোরপূর্বক হেসে বলল, ওই আর কি। মিস্টার সোহাগের চোখে মুখে হঠাৎ আধার নেমে এলো। মলিন কণ্ঠে বলল, একদিন অফিসে আসিনি বলেই মিস করছিলে, এরপর তো তোমাকে আরো মিস করতে হবে, তবুও আমাকে পাবে না। কেন? তুমি তো মনে হয় জানো আমার সম্পূর্ণ পরিবার আমেরিকায় থাকে। আমিও বেশিরভাগ সময় ওখানেই কাটাই, শুধু মাঝে মাঝে ব্যবসার কাজে দেশে আসি। এই যেমন তোমাদের সাথে ডিল ফাইনাল করতে এলাম। যদিও আমার আরো 1 মাস দেশে থাকার কথা ছিল, কিন্তু বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। মা বারবার কল করে আমাকে যেতে বলছে, এখন না গিয়েও উপায় নেই। নয়নের চোখ মুখ চকচক করে উঠল। যাক, অবশেষে আপদটা বিদায় হচ্ছে। এবার একটু শান্তিতে থাকতে পারবে সে। নয়ন উৎফুল্ল হলো, আনন্দিত কণ্ঠে বলল, চলে যান, এখনই চলে যান। মিস্টার সোহাগ চোখ ছোট ছোট করলেন, থমথমে কণ্ঠে শুধালেন, এখনই চলে যেতে বলছো মানে? তুমি কি আমার চলে যাওয়ার কথা শুনে খুশি হয়েছ? নয়ন অপ্রস্তুত হলো, আমতা আমতা করে বলল, না না না, খুশি কেন হব? আসলে আপনার বাবা অসুস্থ শুনে একটু চিন্তা হচ্ছিল, তাই বলে ফেলেছি, মনে কিছু করবেন না। বাবার অসুস্থতার সংবাদ পেয়ে চিন্তা তো আমারও হচ্ছে, কিন্তু তো আমার তোমাদের সাথে আরো কিছুটা সময় কাটানোর ইচ্ছে ছিল। আমরা তো আর হারিয়ে যাচ্ছি না,
আর আপনি তো দেশ ছেড়ে একদম চলে যাচ্ছেন না, যে আর কখনো আসবেন না। আমাদের অবশ্যই আবার দেখা হবে, তখন না হয় একসাথে অনেক সময় কাটানো যাবে। তপ্ত নিঃশ্বাস ফেললেন মিস্টার সোহাগ। ছোট্ট করে জবাব দিলেন, হুম। সময় গড়িয়ে চলেছে। আকাশে অবস্থানরত উজ্জ্বল সূর্যটা একটু একটু করে তার স্থান পরিবর্তন করছে। শীর্ষত্রয়ীকে কলেজ থেকে এনে আর বাড়িতে যায়নি। তাদের গাড়িটা কেবলই এসে থামলো একটি ছোট সরু রাস্তার ধারে। দুজন নেমে দাঁড়ালো গাড়ি থেকে। শহরের বাইরে কোলাহলবিহীন স্থানটা, চারিদিকে জনমানবের দেখাও খুব একটা নেই। ত্রয়ী আশেপাশে তাকালো, কপাল কুঁচকে শুধালো, এটা কোথায় এসছি আমরা? আপনি না বলেছিলেন আঙ্কেল আমাকে বাড়ি নিয়ে যেতে বলেছে? শীর্ষ সম্মুখপানে পা বাড়াতে বাড়াতে বলল, পরে আবার বারণ করেছেন। তাহলে এখানে নিয়ে এসছেন কেন? ভাবলাম এত তাড়াতাড়ি বাড়িতে গিয়ে কি করব, তাই এখানে নিয়ে এলাম একটু ঘুরতে। ত্রয়ী অবাক হলো। এই লোক আবার এত ভালো হলো কবে থেকে যে তাকে ঘুরতে নিয়ে এলো? এমনি সময় তো শুধু ধমকের উপরে রাখে। মেয়েটা পলক ঝাপটালো, কণ্ঠে অবাকতা নিয়েই বলল, আপনি আমাকে। বাক্যটা আর সম্পূর্ণ করা হলো না ত্রয়ীর। তার পূর্বেই তার নজরে পড়ল অদূরে অবস্থানরত একটি কৃষ্ণচূড়া গাছের দিকে। বিশাল আকৃতির পরিপুষ্ট গাছটা, বেশ অনেকটা স্থান জুড়ে তার ডালপালা ছড়িয়ে রয়েছে। মস্তক জুড়ে ছড়িয়ে রয়েছে রক্তিম বর্ণের সুশ্রী কৃষ্ণচূড়া ফুলেরা। নিচে মাটিতেও ঝরে পড়েছে অনেকটা। মাটিটা কেমন লাল হয়ে রয়েছে কৃষ্ণচূড়া ফুলেদের আন্দোলনে। ত্রয়ী ছুটে গেল সেখানে। কিছু কৃষ্ণচূড়া ফুল হাতে নেওয়ার তীব্র বাসনা জাগলো তার হৃদয়ে, কিন্তু হায়, ত্রয়ী ক্ষুদ্র মানবী। অত বড় গাছকে ডিঙিয়ে তার মস্তক থেকে গুটি কয়েক ফুল ছেঁড়া তার জন্য অসম্ভব প্রায়। মেয়েটা আর চেষ্টাও করল না গাছ থেকে ফুল ছেঁড়ার। মাটি থেকেই কৃষ্ণচূড়ার পাপড়ি তুলে কাঁধে চড়ানো ব্যাগের পকেটে ঠাঁই দিতে লাগলো। শীর্ষ পা চালিয়ে এগিয়ে এসে দাঁড়ালো ত্রয়ীর পাশে, শান্ত কণ্ঠে শুধালো, তাজা ফুল নিবি? কোথায় পাবেন? শীর্ষ জবাব দিল না এই প্রশ্নের, বরং তার মোবাইল এবং বাম হাতের কবজিতে পড়ে থাকা ঘড়িটা খুলে বাড়িয়ে দিল ত্রয়ীর দিকে। অতঃপর বলল, এই দুটো ধর। ত্রয়ী ধরল মোবাইল আর ঘড়িটা। শীর্ষ আর কথা না বাড়িয়ে কৃষ্ণচূড়া গাছটার নিকটে গেল। আস্তে ধীরে উঠতে শুরু করলো গাছটায়। গাছটা বেশ মোটাসোটা হওয়ায় শীর্ষ দুই হাত এবং দুই পা দ্বারা জাপটে ধরল গাছটাকে। অতঃপর লাফিয়ে লাফিয়ে উঠতে শুরু করলো উপরের দিকে। ত্রয়ী কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল সেই দিকে। অতঃপর হুট করেই খিলখিল করে হেসে উঠল। শীর্ষ অবাক হলো, গাছ ধরে ফিরে তাকালো ত্রয়ীর দিকে। অমনি থমকে গেল যেন। সুন্দর সুশ্রী এই প্রকৃতির বুকে একটি স্বচ্ছ ফুল আচমকাই ফুটে উঠেছে যেন। খিলখিল করে হেসে উঠে তার রূপ ছড়িয়ে দিয়েছে চারিদিকে। এই মেয়েটা সর্বদিক দিয়ে সর্বদা তাকে ঘায়েল করার জন্য প্রস্তুত থাকে। এতদিন ঘায়েল করেছে তার রূপ, সৌন্দর্য, দৃষ্টি আচরণ দ্বারা, আর আজ হাসি দ্বারা। শীর্ষের হৃদস্পন্দন গাঢ় হলো। গাছ থেকে আলগা হয়ে এলো হাতজোড়া। ধর ফরিয়ে উঠল বেচারা। গাছ থেকে পড়তে পড়তেও বাঁচিয়ে নিল নিজেকে। না, এই মেয়ে তাকে শেষ না করে ছাড়বে না বোধ হয়। আর একটু হলেই গাছ থেকে পড়ে পটল তুলত নির্ঘাত। শীর্ষক কপাল কুচকালো, কণ্ঠে এক রাশ বিরক্তি চোখ করে শুধালো, শেওড়া গাছের পেতনির মতো অমন হাসছিস কেন? ত্রয়ী শত চেষ্টা করেও নিজের হাসি থামাতে পারল না। হাসতে হাসতেই জবাব দিল, আপনাকে কেমন ব্যাঙের মতো লাগছে শীর্ষ ভাই। শীর্ষের মুখশ্রী থমথমে আকার ধারণ করল। ত্রয়ী কি বলল তাকে? ব্যাঙ? শীর্ষ খুব ভালো গাছে উঠতে পারে না, তবুও শুধু এই মেয়েটার জন্য ফুল আনতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে গাছ বাইতে উদ্যত হয়েছিল। আর এই মেয়েটা কিনা তাকে ব্যাঙ বলে দিল। এই জন্যই লোকে বলে, যার জন্য করি চুরি সেই বলে চোর। না, শীর্ষ এই গাছে আর উঠবে না। একবার গাছ থেকে পড়তে পড়তেও বেঁচে গেছে। এবার যদি পুড়ে মরে যায়, তাহলে তো ত্রয়ীকেও পাওয়া হবে না। শেষে দেখা যাবে তার মরার পর ত্রয়ী অন্য কাউকে বিয়ে করে সানন্দে ঘর সংসার করছে। শীর্ষ আর গাছে উঠল না, নেমে এলো ভূমিতে। ঝাঁঝালো কণ্ঠে বলল, তোর জন্য ফুল আনতে উঠেছিলাম, আর আনবো না ফুল? ত্রয়ী ভেঙচি কাটল, মুখ বাঁকিয়ে বলল, আনতে কে বলেছে আপনাকে?
শিষ্য অপমানিত বোধ করলো। এত কষ্ট করে সে এই মেয়েটার জন্য ফুল আনতে গেল, আর এই মেয়ে কিনা তাকে ভেঙচি দিচ্ছে, মুখ বাঁকাচ্ছে। শিষ্য আর চোখে তাকালো মেয়েটির দিকে, থমথমে কণ্ঠে শুধালো, এখন এখানে বসবি নাকি বাড়িতে যাবি? বসবো।